বৌমা, বাজারে গিয়ে দেখলাম রসগোল্লার মতো একেবারে টোপা টোপা সলিড মাংস বিক্রি হচ্ছে। তাই নিজেকে আর সামলিয়ে রাখতে পারিনি, একেবারে গোটা করকরে 2000 টাকার নোট দিয়ে মাংস কিনে নিয়ে চলে এসেছি। নাও, ভালো করে মাংস কষিয়ে রান্না করো। না না মা, আজকে বরঞ্চ আপনি মাংসটা রান্না করুন, আমি গরম গরম লুচি তৈরি করে দিচ্ছি, কারণ দুটো একসাথে তৈরি করতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে। উফ বাবা, একটা কাজ বললে তুমি করতে পারো না? ঠিক আছে, তুমি ময়দা মেখে ফুলকো ফুলকো লুচি ভাজো, আর আমি একেবারে ঝাল ঝাল করে পাঁঠার মাংসটা রান্না করে ফেলছি। এই বলে শাশুড়ি বৌমা দুজনে মিলে রান্নাঘরে গিয়ে গরম গরম লুচি এবং মাংস রান্না করতে শুরু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই যখন প্রেসার কুকারে মাংসের সিটি পড়ে, তখনই সেই আওয়াজ লতা দেবীর মেয়ে টুম্পার কানে গিয়ে পৌঁছায়। তাই টুম্পা ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ সে প্রত্যেকদিন এরকম ভাবে লুচি মাংস খেতে পছন্দ করে না। আবার মনে হয় বৌদি আর মা দুজনেই লুচি মাংস রান্না করছে, তা না হলে প্রেসার কুকারে সিটির আওয়াজ হতো না। আমার আর এই রোজ রোজ লুচি মাংস খেতে ভালো লাগে না। এই বলে টুম্পা রান্নাঘরে গিয়ে দেখে যে সত্যিই তার মা এবং বৌদি দুজনে মনের আনন্দে লুচি মাংস রান্না করছে। আর যা দেখে টুম্পা তাদের উপর রাগারাগি করতে শুরু করে দেয়, কিন্তু টুম্পার কথা থেকেও পাত্তা দেয় না। এই শোন, তোর যদি মাংস খেতে পছন্দ না হয় তাহলে তুই খাবি না, বরং আরো ভালো হবে, তোর ভাগের খাবারটা বেঁচে যাবে, আর আমি আর বৌমা দুজনে আরো বেশি করে লুচি মাংস খেতে পারবো। এই শুনে টুম্পার খুবই রাগ হয়, তাই সে চুপচাপ নিজের ঘরে চলে যায়। আর এদিকে বৌমা এবং শাশুড়ি দুজনে মিলে গরম গরম লুচি মাংস খেতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর দুই শাশুড়ি বৌমা একেবারে লুচি মাংস পাগল হয়ে ওঠে। একদিন রাত্রিবেলা টুম্পা ঠিক করে সে নিজে রান্না বান্না করবে। তাই সে ফ্রিজ খুলে দেখে যে সেখানে বেশি বেশি করে ময়দা মেখে রাখা আছে। যাক বাবা, আমি এই ময়দা দিয়ে এখন বেশি বেশি করে পিৎজা রান্না করে ফেলবো, তাহলে আমাকে আর কষ্ট করে ময়দা মাখতে হবে না। এই বলে টুম্পা ফ্রিজ থেকে মাখা ময়দা বের করে সেগুলো দিয়ে বেশি বেশি করে পিৎজা তৈরি করে। আর এমন সময় প্রিয়াঙ্কা যখন লুচি তৈরি করবে বলে রান্নাঘরে আসে, তখন সে ফ্রিজ খুলে দেখে যে সবকটা ময়দার প্যাকেট একেবারে ফাঁকা হয়ে পড়ে আছে। কি ব্যাপার, আমি লুচি তৈরি করব বলে বেশি বেশি করে ময়দা মেখে ফ্রিজে রেখেছিলাম, সব ময়দাগুলো কোথায় গেল? আমি আর মা প্রত্যেকদিন লুচি খাই বলে প্রত্যেকদিন ময়দা মাখতে আমার কষ্ট হয়, তাই আমি একেবারে সব ময়দা মেখে রেখে দিই, কিন্তু সব ময়দা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কিভাবে? ও বৌদি, তুমি লুচি তৈরি করবে বলে ময়দাটা মেখে রেখেছিলে, কিন্তু আজকে আমি, দাদা আর বাবা ঠিক করেছি পিৎজা খাবো, তাই আমি ফ্রিজ থেকে ময়দা বের করে আমাদের জন্য পিৎজা তৈরি করে ফেলেছি। তোমাদেরকে আজকে আর লুচি মাংস খেতে হবে না, তোমরাও আমাদের সঙ্গে পিৎজা খাবে। প্রিয়াঙ্কা এই কথা শুনে খুবই রেগে যায়, তাই সে তখনই তার শাশুড়ি মায়ের কাছে টুম্পার নামে নালিশ করে দেয়। ঠিক আছে বৌমা, তুমি আর আমার মেয়ের সঙ্গে ঝামেলা করো না, তুমি বরঞ্চ এখন বেশি করে ময়দা মেখে নাও আর লুচি বানিয়ে ফেলো। ফ্রিজের মধ্যে বাসি চিকেনের ঝোল রাখা আছে, ওটাই গরম করে আজকে আমরা লুচি খাবো। মা, ফ্রিজে চিকেনও নেই, কারণ তোমাদের ওই বাসি চিকেন আমি আমার পিৎজার টপিংস হিসেবে ব্যবহার করেছি, তাই তোমরা আজকে লুচি মাংস কিছুই খেতে পারবে না। এই বলে টুম্পা পিৎজা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়, আর টুম্পা তার বাবা এবং দাদা দুজনে মিলে পিৎজা খেতে শুরু করে দেয়। অন্যদিকে শাশুড়িমা এবং বৌমা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ তারা দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে থাকে। বৌমা, তুমি একদম মুখটা বাংলার পাঁচের মতো করে থেকো না, আজকে আমাদেরকে লুচি মাংস খাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, যতই রাত হয়ে যাক না কেন আমরা লুচি মাংস খাবোই। কিন্তু কিভাবে, কারণ এখন বাজারে গেলে মাংস পাবেন না, তার উপর আমি ময়দার কৌটো খুলে দেখলাম যে আটা ময়দা কিছুই নেই, আজকে কোনো মতেই লুচি মাংস খাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। এমন সময় টুম্পা তাদের কথা শুনে খুবই খুশি হয়, কারণ সেই ইচ্ছা করেই ময়দার কৌটো একেবারে ফাঁকা করে রেখে দেয়, যাতে আজকে তার মা এবং বৌদি লুচি মাংস খেতে না পারে। বৌমা, তুমি একদম চিন্তা করো না, আমি এখনই লুচি মাংস খাওয়ার ব্যবস্থা করছি। এই বলে লতা দেবী তার প্রতিবেশী কুমারী দেবীকে ফোন করে, আর সে ফোন করে সোজা ডিনারের কথা জিজ্ঞাসা করতে শুরু করে দেয়। কুমারী, আজকে সকালে যখন বাজারে গিয়েছিলাম তখন দেখছিলাম বিকাশ দা বেশ অনেকটা চিকেন কিনে বাড়িতে ফিরছিল। কি ব্যাপার রে, তোদের বাড়িতে কোনো আত্মীয় এসছে নাকি যে চিকেন রান্না করেছিস? হ্যাঁ রে, আর বলিস না, এই আজকে আমার বৌমার বাপের বাড়ি থেকে লোকেরা এসেছে, তাই আমি ওদের জন্য গরম গরম চিকেন কষা আর তার সাথে লুচি রান্না করেছি।
এখনই আমরা সবাই মিলে খেতে বসবো। কুমারী দেবীর কথা শুনে লতা দেবী খুবই খুশি হয়, তাই তখনই সে কুমারী দেবীর কাছে লুচি মাংস চেয়ে বসে। কিন্তু কুমারী দেবী যেহেতু পরিমিত রান্নাবান্না করে, তাই সে লতা দেবী এবং তার বৌমাকে লুচি মাংস দিতে চায় না। সে নানা অজুহাতে তাদেরকে বারণ করতে শুরু করে। কি বলিস রে, এখন তো রাত্রি 10টা বেজে গেছে, আমরা তো সবাই খেতে বসবো। তুই যদি আগে ফোন করতিস তাহলে তোর জন্য আমি আলাদা করে লুচি মাংস রান্না করতাম, কিন্তু এখন তো আমি বেশি রান্না করিনি, তাই কি করে তোকে লুচি মাংস দেব বলতো? তুই এরকম করতে পারবি? তুই ভাত দিয়ে পাঁঠার মাংস খেতে ভালোবাসিস বলে আমি সেদিন তোকে মাংস রান্না করার পর মাংস দিয়ে এসেছি, আর তুই আজকে আমাকে লুচি মাংস দিতে পারবি না? লতা দেবীর এরকম কথা শুনে কুমারী দেবীর আর কিছু করার থাকে না, তাই সে তখনই টিফিন বাক্স করে লুচি মাংস প্যাক করতে শুরু করে দেয়। কিন্তু যা দেখে কুমারী দেবীর বৌমা রেগে যায়, কারণ তাদের ভাগের খাবার কমে যাচ্ছে। আর ঠিক এমন সময় সেখানে লতা দেবী ও তার বৌমা চলে আসে, আর তারা দুজনে মিলে কুমারী দেবীর কাছ থেকে বেশি বেশি করে লুচি এবং মাংস নিয়ে চলে যায়। আর টুম্পা যখন জানতে পারে তার মা এবং বৌদি দুজনে মিলে এরকম কাণ্ড ঘটিয়েছে, তখন সে রাগ করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। দেখেছো বৌমা, আমার মাথায় কি বুদ্ধি! আমি ঠিক আমাদের জন্য বেশি বেশি করে লুচি আর মাংস জুটিয়ে নিলাম। আমাদের কখনো কেউ লুচি মাংস খাওয়া থেকে আটকাতে পারবে না। চলো চলো, তাড়াতাড়ি খেয়ে নি। এই বলে লতা দেবী যখন সেই লুচি মাংসের টিফিন বাক্স খুলে, তখন তারা একেবারে অবাক হয়ে যায়, কারণ টিফিন বাক্সে চিকেনের হাড়গোড় এবং তার সাথে পোড়া পোড়া লুচি রাখা থাকে। আসলে কুমারী দেবী এবং তার বৌমা ইচ্ছাকৃতভাবে তাদেরকে এরকম চিকেনের হাড়গোড় কষা এবং বেশি বেশি করে পোড়া লুচি দিয়েছে, যাতে তাদের ভাগে লুচি মাংস কমে না যায়। কি সাংঘাতিক বাবারে বাবা, আমাদের কি ইচ্ছা করে এরকম পোড়া লুচি আর হাড়গোড় কষা দিয়েছে? আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমার মনে হয় এটা ওই বদমাইশ বৌমার বুদ্ধি, কারণ ও একদম আমাদেরকে সহ্য করতে পারে না। আর আমার মনে হচ্ছিল ও কিছু না কিছু একটা গন্ডগোল করবে, কারণ ওরা যখন আমাদেরকে এই টিফিন বাক্স দিচ্ছিল তখন কিন্তু দুজনেই মুচকি মুচকি হাসছিল। ওরা ইচ্ছে করে এই কাজটা করেছে। এই কথা শুনে লতা দেবী তখনই কুমারী দেবীকে ফোন করে, কিন্তু তখন কুমারী দেবীর ফোন সুইচ অফ থাকে। আমার বাড়িতে লুচি মাংস রান্না হচ্ছে, আর তার গন্ধ ঠিক ওই বদমাইশ লতা পেয়ে গেছে। বৌমা, তুমি ভাগ্যিস আমাকে বলেছিলে যে ওই পোড়া লুচিগুলো আর হাড়গোড়গুলো ওদেরকে দিয়ে দিতে। আজকে এমন লুচি মাংস খাইয়েছি, আর জীবনে আমাদের বাড়িতে লুচি মাংস খেতে আসবে না। এই বলে কুমারী দেবী এবং তার বৌমা জোরে জোরে হেসে ওঠে। অন্যদিকে লুচি মাংস পাগল বউ শাশুড়ি একেবারে রেগে ফেটে পড়ে, কারণ সেদিন তাদের কপালে লুচি মাংস জোটে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন লতা দেবী কুমারী দেবীকে রাস্তায় ধরে খারাপ খারাপ কথা শোনাতে শুরু করে। আমাদের থেকে লুচি মাংস নিয়ে খেয়ে গেলি, আর এখন আমাকে এসব কথা শোনাচ্ছিস? একদম বাজে কথা বলবি না লতা, কারণ তোকে মোটেই আমি হাড়গোড় আর তার সাথে পোড়া লুচি দেইনি। তোর বরাবরই এরকম খাবার খেয়ে লোকের নামে বদনাম করার স্বভাব আছে। কুমারী দেবী এই কথা বললে লতা দেবীর আর কিছু করার থাকে না, কারণ তার কাছে কোনো প্রমাণ নেই। তাই সে চুপচাপ বাজার থেকে বেশি বেশি টাকা দিয়ে মাংস কিনে নিয়ে চলে আসে, আর সেদিন তারা দুজনে মিলে লুচি মাংস রান্না করে খেতে বসে পড়ে। ঠিক এমন সময় সেখানে টুম্পা এসে বলে, মা, সেদিন তোমাকে 20,000 টাকা দিয়েছিলাম, ওই টাকাটা আমাকে দাও তো, আমার আজকে টাকাটা দরকার। মানে টুম্পা, আমি বলছিলাম কি, আমি ভেবেছিলাম তুই হয়তো ওই টাকাটা আমাকে খরচা করার জন্য দিয়েছিস, তাই আমরা ওই টাকাটা দিয়ে প্রত্যেকদিন লুচি মাংস রান্না করে খেয়েছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ভাবতে পারছি না যে তোমরা দুজন মিলে 20,000 টাকা নষ্ট করে লুচি মাংস খেয়েছো। আর ওই টাকাটা দিয়ে আমি যদি আমার কলিগকে উপহার কিনে না দিতে পারি, তাহলে সবাই মিলে আমাকে ছিছি করবে, কারণ ওই টাকাটা আমার একার নয়। এবার আমি কি করব? এতগুলো টাকা আমি এখন কোথা থেকে পাবো? টুম্পার কথা শুনে তার মা এবং বৌদি দুজনেরই খুবই খারাপ লাগে, কারণ তারা সত্যি সত্যি অন্যায় করে বসেছে। টুম্পা, তুমি একদম চিন্তা করো না। কিছুদিন আগে আমাকে শাড়ি কেনার জন্য তোমার দাদা 30,000 টাকা দিয়েছিল, আমি সেখান থেকেই তোমাকে 20,000 টাকা দিয়ে দিচ্ছি। আর আমরা লুচি মাংস খেয়ে তোমার টাকা নষ্ট করে ফেলেছি, তার জন্য তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই বলে প্রিয়াঙ্কা ঘরে গিয়ে আলমারি থেকে 20,000 টাকা নিয়ে চলে আসে, আর সেই টাকা টুম্পার হাতে ধরিয়ে দেয়, যার ফলে টুম্পা খুবই খুশি হয়ে বলে, এই যাত্রায় আমার অফিস কলিগদের কাছে আমার সম্মান বেঁচে গেল। আর মা, তোমার থেকে আমি মোটেই এটা আশা করতে পারিনি,
কারণ তুমি এত বড় লুচি মাংস পাগল যে বৌদির পাল্লায় পড়ে আমার টাকাটাই একেবারে নষ্ট করে দিলে। তুমি যে এই কাণ্ড ঘটিয়েছো সেটা একবার আমাকে বলতেই পারতে। আমি যদি জানতাম ওই টাকাটা তোর একার নয় তাহলে কোনোদিনও টাকাটা এভাবে নষ্ট করতাম না। কিন্তু আমার এখন শিক্ষা হয়ে গেছে রে, তাই আমি আর বৌমা আজকের পর থেকে এরকম বেশি বেশি করে লুচি মাংস খাওয়ার জন্য পাগলামি করব না, কারণ আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। মায়ের কথা শুনে টুম্পা খুবই খুশি হয়। আর সেদিন তারা বউ শাশুড়ি দুজনের কেউ লুচি মাংস স্পর্শ পর্যন্ত করতে চায় না। অন্যদিকে টুম্পা গিফট কিনে বিয়ে বাড়িতে চলে যায়। আর সে যখন বিয়ে বাড়ি থেকে ফিরে আসে তখন সে তার মা এবং বৌদির জন্য লুচি মাংস নিয়ে আসে। তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। তাই আজকে রাত্রিবেলার ডিনারে আমি তোমাদের জন্য লুচি মাংস নিয়ে এসেছি। তোমরা আজকের মতো এই লুচি মাংস খেতে পারো, কিন্তু কালকে থেকে আর খাবে না, কেমন? টুম্পার কথা শুনে তার মা এবং বৌদি খুবই খুশি হয়। আর তারা সেদিন রাত্রিবেলা পেট ভরে লুচি মাংস খায়। কিন্তু পরের দিন থেকে প্রিয়াঙ্কা এবং তার শাশুড়ি মা লুচি মাংস নিয়ে পাগলামি করে না। তারা সবার সঙ্গে মিলেমিশে সাধারণ খাবার দাবার খেতে শুরু করে। মিষ্টি তার বাবা রতনবাবুর সঙ্গে মহেশতলায় বাস করত। মিষ্টির জন্মের সময় তার মা মারা যাওয়ায় সে একদম ছোট বয়স থেকেই বাবার কাছে মানুষ হয়েছে। তার চালচলন, কথাবার্তা, ব্যবহার সবই ছেলেদের মতো ছিল। সারাদিন দৌড়া দৌড়ি, লাফালাফি, মারামারি তার চলতেই থাকতো। এই নিয়ে যে কত নালিশ তার বাবার কাছে প্রত্যেক দিন আসতো তার কোনো ঠিক নেই। স্কুলেও যে রতনবাবুকে প্রত্যেক দিন মাসে কতবার ডাকা হয় তার হিসাব রাখাও তিনি ছেড়ে দিয়েছেন। এমনই একদিন মিষ্টি স্কুলে গেছে। আর সেই সময়, এই মিষ্টি, এই দিকে আই, শোন কি টিফিন এনেছিস আমাকে দে। কেন, তোর মা টিফিন করে দেয়নি? এই নাকি তোরা এত বড় লোক, গাড়িতে করে ঘুরিস আর স্কুলে এসে ভিক্ষা করছিস? এ বাবা, তুই আমাকে ভিখারি বললি? তোর এত বড় সাহস! তুই জানিস আমার বাবাকে? তোর বাবাকে জেনে আমি কি করব? পরীক্ষায় তো আসবে না, শুধু তো অচেনা কারোর নাম জেনে আমার কি কাজ? রাহুল রেগে গিয়ে মিষ্টির টিফিন বক্সটা কেড়ে নিতে চায়। মিষ্টি খুবই রেগে গিয়ে রাহুলকে ধাক্কা মেরে ফেলে দেয়। রাহুল তাদের টিচার পল্লবী ম্যাডামকে গিয়ে সব জানায়। প্রত্যেকদিন মিষ্টির নামে কমপ্লেন শুনতে শুনতে তিনিও খুব বিরক্ত হয়ে উঠেছিলেন। তিনি মিষ্টিকে ডেকে পাঠান। তুমি রাহুলকে মেরেছো? যাও, স্টাফ রুমের বাইরে কান ধরে দাঁড়াও, এখনই যাও। কিন্তু ম্যাডাম, আমি তো কিছু করিনি। তুমি কখনোই কিছু করো না, আর সবাই তোমার নামে মিথ্যা কথা বলে, তাই তো? কিন্তু ম্যাডাম, মিষ্টির কথা শেষ হওয়ার আগেই পল্লবী ম্যাডাম তার গালে একটি চড় বসিয়ে দেয়। শুধু মুখে মুখে কথা, যাও গিয়ে কান ধরে দাঁড়াও। আজকে টিফিনের সময়ও দাঁড়িয়ে থাকবে, তোমাকে কিছু খেতে দেওয়া হবে না। মিষ্টির কথা না শুনে তাকে শাস্তি দিয়ে দেওয়া হয়। এসব মিষ্টির গা সওয়া হয়ে গেছে। তার আর এসবে খারাপ লাগে না। সে কান ধরেই দাঁড়িয়ে থাকে। টিফিন টাইম হয়ে যায়। কত কত খাবারের গন্ধ ভেসে আসছে। সেসব তার নাকে আসতেই তার খিদে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। কিন্তু কিছু করার নেই, সে তো শাস্তি পেয়েছে। অনেক সময় মিষ্টি সত্যিই দোষ করে, আবার অনেক সময় তার ডান পিঠে স্বভাবের জন্য কিছু না করলেও তাকে শাস্তি পেতে হয়। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। মিষ্টি নতুন ক্লাসে ওঠে। জানিস, এখন থেকে আর পল্লবী ম্যাডাম আমাদের পড়াবে না। একজন নতুন ম্যাডাম এসেছেন, উনিই আমাদের ক্লাস নেবেন। শুনেছি নাকি খুব রাগী। এই মিষ্টি, তুই সামলে থাকিস কিন্তু। কেন, আমি কি করেছি? আমি কিছু না করলে তো আর আমাকে শাস্তি দেবে না। তাদের কথা শেষ হতে না হতেই নতুন ম্যাডাম ক্লাসে চলে আসেন। তাকে দেখে সমস্ত ছাত্রছাত্রীরা খুব ভয় পেয়ে যায়। ম্যাডাম হাতে একটা বড় বেতের লাঠি নিয়ে এসেছিলেন। এই, তোমাদের ক্লাসে একটা বেয়াদব মেয়ে আছে শুনেছি, কে সে? উঠে দাঁড়াও তো। মিষ্টি ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। তোমার জামা কাপড় এত নোংরা কেন? চোখ মুখের এমন অবস্থা কেন? স্কুলে একটা চুলো বেঁধে আসতে পারোনি? সারাদিন শুধু মস্তানি করে বেড়াও নাকি তুমি? মা কিচ্ছু শেখায়নি কিভাবে ভদ্রভাবে মেয়েদের মতো আচরণ করতে হয়? আমার মেয়ে হলে চাপকে পিঠে ছাল তুলে দিতাম। আমার তো মা নেই ম্যাডাম। এসব বলে ভেবো না আমার কাছ থেকে তুমি সিম্প্যাথি পাবে। যাও, বেরিয়ে যাও আমার ক্লাস থেকে। এরকম নোংরা জামা কাপড় পরে এলে আমার ক্লাসে ঢুকবে না। আচ্ছা ম্যাডাম, আমি কাল থেকে সব পরিষ্কার জামা কাপড় পরে আসবো। এই বলে মিষ্টি বেঞ্চে বসতে যাবে, এমন সময় রাখি ম্যাডাম এসে মিষ্টিকে মারতে শুরু করে। পুরো ক্লাস স্তব্ধ হয়ে যায়। তোমার তো সাহস কম নয়, তোমাকে বেরোতে বললাম আর তুমি আসন পেতে বসছো। এসব কুলাঙ্গার ছেলে মেয়েগুলো আমার ক্লাসে কেন থাকে আমি বুঝি না বাবা।
স্কুলের কি যে শত্রুতা আমার সঙ্গে কে জানে। এসব বাচ্চা কাচ্চাদের দেখলেই মাথা গরম হয়ে যায়। এদের না আছে ভদ্রতা আর না আছে শৃঙ্খলা। মিষ্টি অবাক হয়ে ম্যাডামের দিকে তাকিয়ে থাকে। সে কি বলবে কিছুই বুঝে পায় না। মিষ্টি বাইরে গিয়ে দাঁড়ায়। ক্লাসের বাইরে দাঁড়িয়ে গরমে সে ঘামতে থাকে। মিষ্টি বুঝতে পারে বেতের আঘাত পেয়ে তার পিঠটা কেটে গেছে। মিষ্টির ভীষণ কান্না পায়, কিন্তু সে না কেঁদে নিজেকে বোঝায়, এই মিষ্টি, তুই কাঁদবি না একদম, না হলে তোকে দেখে সবাই হাসবে। তার পরের দিন থেকে মিষ্টি রোজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্কুলে আসে। তাও কোনো না কোনো কারণে রাখি ম্যাডাম তার উপর অকারণে রাগ দেখায়। ক্লাসে কেউ পুরো পড়া না পারলেও ম্যাডাম শুধু বকেন, আর কিছু বলেন না। কিন্তু মিষ্টি যদি একটা পড়া বলতে একবারের বেশি দুবার আটকায়, তাহলে তার রক্ষে নেই। এমনই একদিন, এই তোমরা প্রত্যেকে তোমাদের অঙ্কের খাতা বের করো, আমি সব চেক করব। যার খাতায় ক্লাসের সব কাজ থাকবে না তার ব্যবস্থা আজকে আমি করব। চলো চলো বের করো সবাই। ম্যাডাম তো আমাকে অর্ধেক দিন ক্লাসের বাইরেই রাখেন, আমার খাতায় তো সব থাকবে না, কি হবে এবার? মিষ্টির হাত পা ভয়ে ঠান্ডা হয়ে আসে। যদিও বেতের বাড়ি খেয়ে খেয়ে আমার পিঠেরও সহ্য হয়ে গেছে, আর অত ব্যথা লাগবে না। আর ম্যাডাম তো নিচেই আমাকে ক্লাসের বাইরেই রাখেন। ম্যাডাম তো জানেনি যে আমার খাতায় কোনো অঙ্ক নেই। ম্যাডাম, আমি তো আগের সপ্তাহে স্কুলে আসিনি, তাই আমার খাতাতে সব অঙ্ক নেই। আচ্ছা ঠিক আছে, কাল নিয়ে আসবে, কাল আমি সব চেক করে দেব। মিষ্টি আকাশ পাতাল ভাবতে থাকে। সে শুনতেই পায় না যে রাখি ম্যাডাম তাকে ডাকছেন। হঠাৎ রাখি ম্যাডামের আওয়াজ তার কানে যেতেই সে ভয় পেয়ে যায়। মিষ্টি, এই মিষ্টি, কি হলো? খাতা দেখাও, কই নিয়ে এসো দেখি। আমার খাতায় তো অঙ্ক নেই ম্যাডাম। নেই মানে? কেন নেই? আমি তো আপনার কোনো ক্লাস করতেই পারি না ম্যাডাম, আমি তো বাইরেই থাকতাম, আমি অঙ্ক কিভাবে করব? মুখে মুখে তর্ক করছো? তুমি বলতে চাইছো যে আমার দোষেই তুমি অঙ্ক করতে পারোনি, তাই তো? না ম্যাডাম, আমি সেটা বলিনি তো। রাখি ম্যাডাম মিষ্টিকে মুখে মুখে তর্ক করার জন্য অনেক কঠিন শাস্তি দেন। রাখি ম্যাডাম মিষ্টিকে ক্লাসের বাইরে গিয়ে নীল ডাউন করে থাকতে বলেন। ম্যাডাম, বিপ্লবের খাতাতেও তো সব অঙ্ক নেই, তাহলে আপনি ওকে কেন শাস্তি দিলেন না? মিষ্টি একাই কেন শাস্তি পাবে? তোমার খুব মায়া হচ্ছে তাই না? তুমিও এসো, মিষ্টির পাশে গিয়ে নীল ডাউন হয়ে দাঁড়িয়ে পড়ো, যাও। দেবলীনা আর কিছু বলার মতো সাহস পায় না। সেদিন বাড়ি ফিরে মিষ্টির লজ্জায়, ব্যথায় এবং কষ্টে জ্বর চলে আসে। সে ঘুমের মধ্যে বিড়বিড় করতে থাকে, আমাকে মারবেন না ম্যাডাম, আমি আর দুষ্টুমি করব না, আমার পায়ে খুব ব্যথা করছে, আমি আর নীল ডাউন হয়ে থাকতে পারবো না, আমি আর এমন ভুল করব না, আমাকে ক্ষমা করে দিন। এই মিষ্টি, কি হয়েছে তোর? আমাকে বল, ভয় পাস না, আমাকে বল, আমি আছি তো, আমি সব শুনছি। আমি আর ওই স্কুলে যাব না বাবা, আমি আর ওই স্কুলে যাব না। মিষ্টি জ্বরের মধ্যে কাঁদতে কাঁদতে শুধু একটাই কথা বলতে থাকে। মিষ্টির অবস্থা দেখে রতনবাবুর চোখেও জল চলে আসে। তিনি ঠিক পরের দিনই স্কুলের ম্যাডামের সঙ্গে দেখা করতে যান। আপনার মেয়ে আজকে স্কুলে আসেনি কেন? পড়াশোনা করার ইচ্ছা নেই? সারাদিন মারামারি লাফালাফি করে দিন কেটে যাবে ভেবেছে? এই আপনার প্রশ্রয় এরকম হচ্ছে, ওই মেয়ে কোনোদিনও মানুষ হবে না। ম্যাডাম, আমার মা মরা একমাত্র মেয়ে, জন্মের পরও এমন মিষ্টি করে আমাদের দিকে তাকিয়ে হেসেছিল যে ওর নামে মিষ্টি রেখে দিয়েছিলাম। এখন সেই মেয়ে আর হাসে না, খেলেও না, এমনকি বাইরেও বের হয় না। যেখানে ও দিনের বেশিরভাগ সময়টা স্কুলেই কাটাতো, সে এখন স্কুলে আসতেও ভয় পাই। কি ব্যাপার বলুন তো? তা আমি কি করব? বদমাইশি করলে এখন বকা দেওয়া যাবে না নাকি? বুঝতেই পারছি আপনার মেয়ে এমন কেন হয়েছে। যান এখান থেকে, আমার ক্লাস আছে, আমাকেও যেতে হবে। রতনবাবু ম্যাডামের কথা শুনে চলে যায়। মিষ্টি এখন আর স্কুলে যায় না। সে কিছুটা হলেও মানসিকভাবে অসুস্থ। সে হাসে না, খেলে না, বাইরে বেরিয়ে আর বদমাইশিও করে না, শুধু চুপ করে জানালার দিকে তাকিয়ে থাকে। স্কুল থেকে তার বাড়ি 3 মিনিটের হাঁটা পথ ছিল, তাও সে যেত না। তার বন্ধুরা তাকে ডাকতে গেলে সে তবুও স্কুলে যেতে চাইতো না। স্কুলের নাম শুনলেই তাকে যেন অদ্ভুত একটা ভয় আঁকড়ে ধরত। রতনবাবু সবটাই বুঝতে পারতেন, তাই তাকে জোর করতেন না। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন স্কুলের শেষে চারিদিকে কোলাহল পড়ে যায় যে রাখি ম্যাডামের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিষ্টি শুনতে পেয়ে বাড়ি থেকে বেরিয়ে দেখে তাদের স্কুলের মতোই পোশাক পরা 2-1 সহেলিকে কি যেন বলছে। এই তোমরা আমার বোনকে কি বোঝাচ্ছ? আমি একদিন একটু দেরি করে নিতে এসেছি
আর অমনি তোমরা আমার বোনকে ভুলভাল কথা বলছো? আমি তো খারাপ, তাই আমি স্কুলে যাই না, তাও তোমরা আমার বোনকে আমার নামে খারাপ কথা বলতে এসেছো। চল বোন, বাবা ডাকছে। একদম চালাকি করবি না, আমি জানি ও রাখি ম্যাডামের মেয়ে, আর রাখি ম্যাডামের তো একটাই মেয়ে। আমরা কি সব না জেনে শুনে এসেছি? এক্ষুনি পালা এখান থেকে যদি নিজের ভালো চাস, না হলে কিন্তু তোর খুব খারাপ হয়ে যাবে। যা, পালা পালা এখান থেকে। মিষ্টি সহেলির হাত ধরে দৌড় লাগায়। তুষার আর বিশালও তাদের পেছন করতে থাকে। রাখি সহেলিকে একটা বাড়ির পেছনে লুকিয়ে ওই দুটো ছেলের সঙ্গে লড়াই করে এবং লাঠি দিয়ে মেরে ওদেরকে সেখান থেকে পালাতে বাধ্য করে। মিষ্টি সহেলিকে নিয়ে স্কুলের দিকে রওনা দেয়। আমার মেয়েটার কি হলো হে উপরওয়ালা, তুমি রক্ষা করো। আমার একটাই মেয়ে, ওর বাবাও আমি, মাও আমি, ও আমার সবকিছু। আমার মেয়েটার কি হয়ে গেল? বেশ কিছুক্ষণ পর রাখি ম্যাডাম দেখেন মিষ্টি তার 6 বছরের মেয়ে সহেলিকে নিয়ে আসে। তাকে দেখে রাখি ম্যাডাম আনন্দে চোখের জল ধরে রাখতে পারে না। তাদের কাছে ছুটে গিয়েই তার মেয়েটাকে আদর করতে থাকেন। তুই কোথায় গিয়েছিলি মা? তুই জানিস তোকে না দেখে আমার কি অবস্থা হয়েছিল? আর তুমি এত নিচে নেমে গেছো যে এখন বাচ্চা চুরি করছো? কোনো গ্যাং আছে নাকি তোমার? কোথায় নিয়ে গিয়েছিলে আমার মেয়েকে? আমি এমনি এমনি কি তোমাকে অপছন্দ করতাম? আজ পুরো স্কুল জানুক যে আমার সন্দেহ ভুল ছিল না। তোমার মতো ডান পিঠে মারকুটে আর ছেলেদের মতো সেজে থাকা মেয়ে কখনোই ভালো হতে পারে না। আমি তোমাকে শাস্তি দিয়েছি বলে এভাবে বদলা নিলে? দাঁড়াও, আমি এখনই পুলিশ ডাকছি। মিষ্টি কোনো কথা বলে না, সে চুপ করে দাঁড়িয়ে থাকে। সে কি বলবে বুঝে পায় না। মিষ্টি জানতো রাখি ম্যাডাম তার কোনো কথাই শুনবেন না। মা, আগে আমার কথাটা শোনো। আমি যখন তোমার জন্য স্কুলের বাইরে অপেক্ষা করছিলাম, তখন আমাদের স্কুলের জামা পরা দুটো দাদা এসে আমাকে ডাকে। আমি ভাবলাম আমাকে চেনে তাই ডাকছে। ওরা ডাকলেই তুই যাবি কেন? তোকে বলেছিলাম কারোর সঙ্গে যেতে? ওরা আমাকে ডেকে বলল তুমি ডাকছো। আমি ওদের সাথে ওদের গাড়ির দিকে হাঁটতে থাকি, গাড়িতেও উঠে যেতাম। যদি এই দিদিটা না যেত, এই দিদিটাই তো ওদের সঙ্গে লড়াই করে আমাকে তোমার কাছে নিয়ে এসেছে, না হলে আমি কোথায় যে চলে যেতাম। রাখি ম্যাডাম সমস্ত কথা শুনে স্তব্ধ হয়ে যান। তিনি কি বলবেন বুঝে পান না। তার চোখে জল চলে আসে। তিনি বুঝতে পারেন তিনি অন্যের কথায় অনুপ্রাণিত হয়ে এত সরল মেয়েটাকে কিভাবে দিনের পর দিন কষ্ট দিয়েছেন। হাসি খুশি মেয়েটা কেমন যেন চুপচাপ হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দে মা, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, তোর উপর অনেক অত্যাচার করেছি। একবারও ভেবে দেখিনি। সবাই এত নালিশ করতো তোর নামে যে আমি তোকে আর পরখ করে দেখতেই চাইনি। দিনের পর দিন খারাপ ব্যবহার করে গেছি, আমাকে ক্ষমা করে দিস। আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। মিষ্টি কিছু না বলেই চলে যায়। এত ডান পিঠে মেয়েটা আজ তার ব্যবহার এমন হয়ে গেছে, এই দেখে রাখি ম্যাডামের ভীষণ কষ্ট হয়। তিনি নিজের ভুল বুঝতে পারেন। মিষ্টিকে নিয়ে রতনবাবু কয়েকদিনের জন্য ঘুরতে যান। ঘোরাঘুরি করে ফিরে এলে মিষ্টিকে নতুন স্কুলে ভর্তি করান। সেই স্কুলে সবাই মিষ্টিকে ভালোবাসে। মিষ্টি সব স্পোর্টসে প্রথম হয়ে প্রথম বছরেই স্কুলের জন্য এত এত সারপ্রাইজ নিয়ে আসে। তাকে আর কোনোদিনও স্কুলে শাস্তি পেতে হয় না। সে খুশি খুশি দিন কাটাতে থাকে।